নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্র্যাকটিস সেট নম্বর 13। এর আগে তোমাদেরকে আমি 12টা প্র্যাকটিস সেট দিয়েছি এবং আজকের প্র্যাকটিস সেটটাও তোমরা ক্লাসের শেষে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো অল টেট পিটি। এই ক্লাসের শেষে আবারও বলছি, এই ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফ তোমরা কালেক্ট করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটিতে। তোমরা প্রস্তুতি প্রতিদিন করতে থাকো এবং আমি যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি সেই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে কিন্তু চ্যাপ্টার ওয়াইজও তোমরা পড়তে থাকো। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিতে। আমি তোমাদের কিছুদিন এই সিরিজটা চলুক, এরপরে আমি তোমাদের প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব এবং তার সঙ্গে সেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব। দেখে নিই আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর 13-র প্রথম প্রশ্ন কী রয়েছে। আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে ভারমুক্ত শিখন ব্যবস্থার প্রচলন। ভারমুক্ত শিখন ব্যবস্থার প্রচলন। ভারমুক্ত শিখন ব্যবস্থার প্রচলন, এই মূল বক্তব্যটি ছিল কোন কমিশনের? ভারমুক্ত শিখন ব্যবস্থার প্রচলন, এই মূল বক্তব্যটি ছিল কোন কমিশনের? অপশান রয়েছে তোমাদের জন্য 4টা। জসপাল কমিশন, মুদালিয়ার কমিশন, এনসিএফ 2005 কমিশন, নাকি জাতীয় শিক্ষা কমিশন 1986। তোমরা 3 থেকে 4 সেকেন্ড সময় নাও এবং এর মধ্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, অর্থাৎ ভারমুক্ত শিখন ব্যবস্থার প্রচলন, এই মূল বক্তব্য ছিল জসপাল কমিশনের। অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো, জসপাল কমিশন, এই কমিশনের সালটা আমি তোমাদের বলি। জসপাল কমিশন তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও, উত্তরটা জসপাল কমিশন হবে। এবার এই কমিশন সম্পর্কে আমি তোমাদের বলি। জসপাল কমিশন এসেছিল 2009 সালে। 2009 সালে এসেছিল জসপাল কমিশন। 2009 সালে এসেছিল জসপাল কমিশন। মুদালিয়ার কমিশন 1952 সালে। তোমরা প্রত্যেকেই জানো 1952 সালে মুদালিয়ার কমিশন। এনসিএফ, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ যার ফুল ফর্ম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও আমার সঙ্গে সঙ্গে। অপশান ওয়াইজ তোমরা ডিটেলসে পড়তে থাকো, তাহলে তোমাদের পড়াশুনোটা কিন্তু আরেকটু এক ধাপ এগিয়ে থাকবে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, FRAMEWORK, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আরেকবার আমি তোমাদের ডিটেলসটা বলে দিই। জসপাল কমিশন এসেছিল 2009 সালে, মুদালিয়ার কমিশন এসেছিল 1952 সালে, এনসিএফ 2005, এখানে সালটা তো উল্লেখ করাই আছে, এবং এর ফুল ফর্মটি হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এবং জাতীয় শিক্ষা কমিশন 1986। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1 অর্থাৎ জসপাল কমিশন। চলে আসছি আমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন। দেখা যাক কি বলা আছে 2 নম্বর কোয়েশ্চেনে। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের শর্ত হলো। পাঠ্যক্রম বিষয়বস্তু নির্বাচনের শর্ত কি কি রয়েছে? 4টি অপশন তোমাদের কাছে বলতে হবে, এই 4টির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। প্রথম অপশনে বলা আছে শিক্ষার্থীর চাহিদা, দ্বিতীয় অপশনে বলা হয়েছে লক্ষ্য এবং উদ্দেশ্য, তৃতীয় অপশনে আছে সমাজকেন্দ্রিক, এবং চতুর্থ অপশনে আছে সবকটি ঠিক। বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের শর্ত কি কি? দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ উপরের সবকটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অবশ্যই পাঠ্যক্রম নির্ধারণ করা হবে, সে চাহিদাটা আমাদের আগে জানতে হবে, এবং লক্ষ্য এবং উদ্দেশ্য, কী কারণে পাঠ্যক্রমটা নির্বাচন করা হয়েছে তার একটা উদ্দেশ্য থাকবে, বা কোন লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা পাঠ্যক্রমটা নির্ধারণ করছি, এবং অবশ্যই সমাজকে কেন্দ্র করে তৈরি হবে। অর্থাৎ সবকটি ঠিক হবে এই প্রশ্নটির সঠিক উত্তর, অর্থাৎ 2 উত্তর হবে অপশান 4। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে।
শিশুর মৌলিক চাহিদা হলো, একটি শিশুর মৌলিক চাহিদা হলো, রয়েছে 4টি অপশন তোমাদের কাছে: শিশুর উপযুক্ত খাদ্য, বস্ত্র, শিশুর উপযোগী পাঠ্য বিষয় নির্বাচন, নাকি উপরের সবগুলি। একটি শিশুর মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা, ভালো করে তোমরা কোয়েশ্চেনটা পড়ো যে মৌলিক চাহিদা কোনগুলো। শিশুর উপযুক্ত খাদ্য, অবশ্যই মৌলিক চাহিদার মধ্যে শিশুর উপযুক্ত খাদ্য থাকবে, এটা তো স্বাভাবিক। বস্ত্র, এটাও থাকবে, এবং শিশুর উপযোগী পাঠ্য বিষয় নির্বাচন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উপরের সবগুলি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে থাকো যে প্রশ্নগুলোর সঠিক উত্তর কি হবে, এবং ক্লাসের শেষে 30-এর মধ্যে তোমরা কে কত পাচ্ছ সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। শিশুর প্রথাগত শিক্ষা লাভ শুরু কখন হয়? শিশুর প্রথাগত শিক্ষা লাভ কখন শুরু হয়? বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। শিশুর প্রথাগত শিক্ষা লাভ কখন শুরু হয়? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, অপশনগুলো আমি একটু পড়ে দিচ্ছি, তোমরাও পড়ো এবং উত্তরটি দাও। বাড়িতে কথা বলতে শেখার পর, নাকি বিদ্যালয়ের শিশুরা কথা বলে তাই শুনে তারা শিক্ষালাভ করে, 6 বছর বয়সে বিদ্যালয়ে আসার পর, নাকি উপরের সবগুলি। দেখো, প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান মানে বিদ্যালয়কে আমরা বলতে পারি প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই প্রথাগত শিক্ষালাভ কখন শুরু হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নম্বর 3, অর্থাৎ 6 বছর বয়সে বিদ্যালয়ে আসার পর শিশুর প্রথাগত শিক্ষালাভ শুরু হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো টপিকের ওপর এক্সট্রা ক্লাস লাগে বা কোনো টপিক তোমরা বুঝতে না পারো, সেই টপিকটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করবে। আমি পরবর্তীকালে ওই টপিকের ওপর তোমাদের ডিটেলস একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। প্রশ্ন করা পাঠদানের প্রশ্ন করা, দেখো প্রশ্নটা কি বলা আছে, যে প্রশ্ন করা পাঠ্যক্রম মূল্যায়ন নীতির অন্তর্ভুক্ত, পাঠদানের অন্যতম কৌশল, শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করে, নাকি উপরের সবগুলো ঠিক। প্রশ্ন করা পাঠ্যক্রম মূল্যায়ন নীতির অন্তর্ভুক্ত, অবশ্যই এটা তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের ক্লাসে পড়ানোর পর অবশ্যই ফিডব্যাক নেওয়াটা কিন্তু খুব দরকার। ফিডব্যাক না নিলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে শিক্ষার্থীর অগ্রগতি কতটা হয়েছে, বা শিক্ষক যে কৌশলটি অবলম্বন করেছেন সেই অবলম্বন করা কৌশলটি আদৌ শিক্ষার্থীর জন্য যথোপযুক্ত কিনা। তাহলে পাঠ্যক্রম মূল্যায়ন নীতির অন্তর্ভুক্ত, এটা তো অবশ্যই ঠিক হবে। এবং পরের অপশন দেওয়া আছে পাঠদানের অন্যতম কৌশল, অবশ্যই প্রশ্ন করা পাঠদানের একটি অন্যতম কৌশল, এবং শিক্ষার্থীকে পাঠে আগ্রহী করে। শিক্ষার্থী পড়লো, শিক্ষকের পড়ানো জিনিসটা সে পড়ার পরে উত্তর দিতে সচেষ্ট হয়, এবং উত্তর দিতে পারলে শিক্ষার্থী পরবর্তী ক্ষেত্রে আরও বেশি আগ্রহ বোধ করে। যদি শিক্ষার্থী উত্তর দিতে নাও পারে, শিক্ষক তাকে সেই বিষয়টি সম্পর্কে অবগত করে দেবেন এবং তার ভুলটি সংশোধন করে দেবেন, এবং পরবর্তীকালে তাকে উৎসাহ দেবেন যাতে সেও পরবর্তীকালে ওই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, আর বলার অপেক্ষা রাখে না, অপশান 4 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। তোমরা প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। কোনো বিষয় তুলে ধরার জন্য শিক্ষার্থীদের কাছে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তার সঠিক হয়েছে কিনা, তা সঠিক, এটা তার সঠিক হবে না, এটা হবে তা সঠিক হয়েছে কিনা, তা যাচাই করার জন্য যা করা হয় তা হলো, কোনো বিষয় তুলে ধরার জন্য শিক্ষার্থীদের কাছে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা ঠিক হয়েছে কিনা তা যাচাই করার জন্য যা করা হয় তা হলো শিক্ষার্থীদেরকে ওই পদ্ধতিতে পড়তে বলা হয়, মূল্যায়ন করে যাচাই করা হয়, মূল্যায়ন করে দেখা হয় তারা বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছে কিনা, নাকি উপরের সবকটি ঠিক। দেখো, কোনো পদ্ধতি যখন আমরা শিক্ষার্থীদের ওপর অ্যাপ্লাই করি, কোনো পদ্ধতি আমরা যখন শিক্ষার্থীদের ওপর অ্যাপ্লাই করি, তখন আমরা কি করি, কিভাবে বুঝবো যে শিক্ষার্থীর ওপর যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করেছি সেই পদ্ধতিটা আদৌ পারফেক্ট হলো কিনা। আমাদের অবশ্যই যেটা করতে হবে তা হলো মূল্যায়ন করে দেখতে হবে। একটা প্রজেক্ট পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি বা এই ধরনের যে পদ্ধতিগুলো আমরা একটি ক্লাসের জন্য অ্যাপ্লাই করছি, সেই ক্লাসের জন্য অ্যাপ্লাই করার পর পদ্ধতিটা আদৌ কার্যকরী হলো কিনা সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো মূল্যায়ন করে দেখা হয় তারা ওই বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছে কিনা, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর।
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা প্রশ্নের উত্তর সঠিক দিতে থাকো, শেষে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা 30-এর মধ্যে কে কত পাচ্ছ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্নে। দেখে নিই স্ক্রিনে কি রয়েছে আমাদের 7 নম্বর প্রশ্ন। গল্প বলা পদ্ধতিতে শিক্ষাদান করতে গিয়ে শিক্ষার্থীদের মানসিক পূর্ব প্রস্তুতির জন্য শিক্ষককে কল্পনা শক্তি এবং রসবোধের, 2 অপশনে রয়েছে কল্পনা শক্তির, তৃতীয় অপশনে রয়েছে রসবোধের এবং চতুর্থ অপশনে রয়েছে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতার পরিচয় দিতে হবে। দেখো গল্প বলছেন, কোনো শিক্ষার্থী যখন গল্প বলা, কোনো শিক্ষক যখন কোনো শিক্ষার্থীকে গল্প বলা পদ্ধতিতে কোনো বিষয় শেখাচ্ছেন, অর্থাৎ গল্প ছলে তাকে পড়াচ্ছেন, তাহলে মানসিক পূর্ব প্রস্তুতির জন্য শিক্ষকের এর মধ্যে কোন দক্ষতার পরিচয় দিতে হবে? কল্পনা শক্তি এবং রসবোধের, শুধুমাত্র কল্পনা শক্তি, শুধুমাত্র রসবোধ, নাকি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতার পরিচয় দিতে হবে? তোমাদের বলতে হবে। বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, দেখো গল্প বলার জন্য কল্পনা শক্তির আমাদের অবশ্যই প্রয়োজন কোনো শিক্ষকের, এবং যেটি প্রয়োজন তা হলো তার রসবোধের। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। অপশন নম্বর এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নে। স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণের মান কি হয়? স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণের মান কি হয়? দেখো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব তোমরা আশা করি প্রত্যেকেই জানো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্বের জন্য স্পিয়ারম্যান বিখ্যাত। দ্বি উপাদান তত্ত্ব আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় পারলে নোট ডাউন করে নাও। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এই দ্বি উপাদান তত্ত্বের 2টি উপাদান ছিল, একটি হলো জি, একটি হলো এস। তোমরা নিশ্চয়ই জানো একটি হলো জি, অপরটি হলো এস। জি কে বলা হয় জেনারেল অ্যাবিলিটি এবং এস কে বলা হয় স্পেশাল অ্যাবিলিটি। এবং এই গাণিতিক সমীকরণকে বলা হয় টেট্রাড সমীকরণ। এই গাণিতিক সমীকরণকে বলা হয় টেট্রাড সমীকরণ। তোমরা নিশ্চয়ই জানো, এর আগের একটি প্র্যাকটিস সেটের ভিডিওতে আমি তোমাদের টেট্রাড সমীকরণ সম্পর্কে একটি ভিডিওর কোয়েশ্চেন দিয়েছিলাম একটা প্র্যাকটিস সেটে, যেখানে আমি বলেছিলাম টেট্রাড সমীকরণ কি, গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত যে সমীকরণ তাকেই বলা হয় টেট্রাড সমীকরণ। এবারে তোমাদের বলতে হবে যে গাণিতিক সমীকরণের মান কত হয়। তাহলে বলে ফেলো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর 2 অর্থাৎ 0। স্পিয়ারম্যান প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণের মান হয় 0। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন আর 9 নম্বর প্রশ্নে। CWSN এর ফুল ফর্ম কি? দেখো তোমাদের কাছে 4টি অপশন রয়েছে। প্রথম অপশনে রয়েছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, দ্বিতীয় অপশনে রয়েছে চিলড্রেন উইথ সোশ্যাল নিডস, তৃতীয় অপশনে রয়েছে চিলড্রেন উইথ স্পেশাল নেম, নাকি চতুর্থ অপশনের উত্তরটি সঠিক হবে যে চিলড্রেন উইথ সেলফিশ নোশন। দেখো সেলফিশ কথাটা চিলড্রেনদের সঙ্গে আসে না। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, বলে ফেলো তোমরা তাহলে এই প্রশ্নটির 4 নম্বর অপশনটি তো বাদ চলেই গেল। দেখো 4 নম্বর অপশনে সেলফিশ রয়েছে, সেলফিশ কথাটা আসবেই না। তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে CWSN এর ফুল ফর্ম হলো চিলড্রেন উইথ স্পেশাল নিডস। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশান 1 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্নে। প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয়। প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয়। তোমাদের প্রত্যক্ষণ সংবেদন ধারণা সম্পর্কে আমি প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো কোয়েশ্চেন দিয়েছি, তাই বলবো তোমাদেরকে যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে যাও এবং প্লে লিস্টে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটা ভিডিওতেই আমি সংবেদন প্রত্যক্ষণ ধারণা সম্পর্কে প্রচুর সংজ্ঞা দিয়েছি।
এবারে তোমাদেরকে বলতে হবে যে প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয় এমন মত কে প্রকাশ করেছেন। দেখো 4টি অপশন রয়েছে তোমাদের কাছে, তোমরা চেষ্টা করো তাড়াতাড়ি উত্তরটি দেওয়ার। রবিনসন, থর্নডাইক, পিলসবারি নাকি ফার্নাল্ড। তোমাদের বলতে হবে প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয় এই কথাটি কে বলেছেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পিলসবারি। পিলসবারি বলেছেন সংবেদন প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন এবং স্মৃতির সমন্বয়। অপশন 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্নে। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপন হয়। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপন হয়, রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। 1887 সাল কলকাতা, 1880 সাল পুনে, 1887 সাল পুনে, 1889 সাল দিল্লি। তোমাদের বলতে হবে ভারতে প্রথম বিশেষ বিদ্যালয় কবে স্থাপন করা হয়। ভারতে প্রথম বিশেষ বিদ্যালয় কবে স্থাপন করা হয়। 4টি অপশান রয়েছে তোমাদের কাছে। 1887 সাল কলকাতা, 1880 সাল পুনে, 1887 সাল পুনে নাকি 1889 সাল দিল্লি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1887 সাল পুনে। অপশান সি বা 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। 1887 সাল পুনেতে ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপন করা হয়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্নে। দেখে নিই 12 নম্বর প্রশ্নে কি বলা আছে। অ্যাফাসিয়া বলতে বোঝায়। অ্যাফাসিয়া বলতে কি বোঝায়? শ্রবণ অসামঞ্জস্যতা, মৌখিক অসামঞ্জস্যতা, দুটি নাকি কোনোটি নয়। শ্রবণ অসামঞ্জস্যতা, মৌখিক অসামঞ্জস্যতা, দুটি নাকি কোনোটি নয়। বলে ফেলা তাহলে অ্যাফাসিয়া বলতে কি বোঝায়। দেখো অ্যাফাসিয়া হলো মৌখিক অসামঞ্জস্যতা। অ্যাফাসিয়া বলতে বোঝায় মৌখিক অসামঞ্জস্যতা, অর্থাৎ যাদের কথা বলার সমস্যা রয়েছে তাদেরকে বলা হয় অ্যাফাসিয়া। এরপরে রয়েছে শ্রবণ অসামঞ্জস্যতা। শ্রবণ অসামঞ্জস্যতা এই প্রশ্নের সঠিক উত্তর হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মৌখিক অসামঞ্জস্যতা। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে। শিশু সর্বপ্রথম অনিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করে থাকে। শিশু সর্বপ্রথম অনিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করে থাকে পরিবারে, বেড়াতে গিয়ে, বিদ্যালয়ে নাকি নার্সারিতে। তোমাদের বলতে হবে শিশু সর্বপ্রথম অনিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করে থাকে পরিবারে, বিদ্যালয়ে, নার্সারিতে নাকি বেড়াতে গিয়ে। দেখো শিক্ষার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। শিক্ষাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষা। আমি একটুখানি তোমাদের লিখে দিই। প্রথম ভাগে রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষা, দ্বিতীয় ভাগটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা এবং তৃতীয় ভাগটি হলো প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষা প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা, 2 হলো অনিয়ন্ত্রিত শিক্ষা এবং তৃতীয় হলো প্রথা বহির্ভূত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ তোমরা প্রত্যেকেই জানো, বিদ্যালয় হবে নিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ এবং অনিয়ন্ত্রিত শিক্ষা হয় পরিবারে। অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এবং প্রথা বহির্ভূতর এক্সাম্পল দিতে গেলে আমাদের বলতে হয় যে মুক্ত বিদ্যালয়গুলো রয়েছে, যেমন ইগনু, নেতাজি, এই ধরনের সংস্থাগুলো হলো প্রথা বহির্ভূত শিক্ষার অন্তর্গত। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্নে। এর মধ্যে কোনটি স্পর্শমূলক পদ্ধতি? এর মধ্যে কোনটি স্পর্শমূলক পদ্ধতি? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। ব্রেইল পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি নাকি আলোচনা পদ্ধতি। তোমাদের বলতে হবে এর মধ্যে কোনটি স্পর্শমূলক পদ্ধতি।
তাহলে বলে ফেলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? স্পর্শমূলক পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ব্রেইল পদ্ধতি হলো স্পর্শমূলক পদ্ধতি। দেখো, দৃষ্টিহীনদের শিক্ষায় যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্রেইল পদ্ধতি, এবং ব্রেইল আবিষ্কার করেন লুইস ব্রেইল। লুইস ব্রেইলের নাম অনুসারেই কিন্তু একে বলা হয় ব্রেইল পদ্ধতি। লুইস ব্রেইল, আমি নামটা একটু লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। লুইস ব্রেইল। লুইস ব্রেইল। লুইস ব্রেইল 1828 সালে লুইস ব্রেইল 1828 সালে স্পর্শমূলক পদ্ধতি অর্থাৎ ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন। ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে। এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের একটি সেটে কোয়েশ্চেন দিয়েছিলাম যে ব্রেইল লেখার জন্য কটি বিন্দু ব্যবহার করা হয়, এবং ব্রেইল লেখার জন্য যে 6টি বিন্দু ব্যবহার করা হয় এবং ব্যবহৃত কলমটিকে বলা হয় স্টাইলাস। ব্রেইল লেখার জন্য ব্যবহৃত কলমটিকে বলা হয় স্টাইলাস। তোমরা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, কারণ প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু পরীক্ষার আঙ্গিক থেকে খুবই দরকারি। এখন পরীক্ষার যে প্যাটার্ন হয়েছে সেখানে কোনো ইনফরমেশনকেই কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না। এরপরে আরেকটি বলি যে ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে বললাম, এবং ভারতবর্ষে ব্রেইল ছাপাখানা আছে দেরাদুনে। ভারতবর্ষে ব্রেইল ছাপাখানা আছে দেরাদুনে। দেরাদুনে ব্রেইল ছাপাখানা রয়েছে। দেরাদুনে রয়েছে ব্রেইল ছাপাখানা। এবং অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় 1887 সালে স্থাপিত হয় অমৃতসরে। অন্ধদের জন্য 1887 সালে অন্ধদের জন্য অমৃতসরে বিদ্যালয় স্থাপন করা হয়। অমৃতসরে। এবং পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে ব্লাইন্ড স্কুল আছে, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, এবং স্পর্শমূলক পদ্ধতি বলা হয় ব্রেইল পদ্ধতিকে, এটিও জেনে রাখো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে। শিশুর মধ্যে মস্তিষ্কের পরিণমন ঘটে কত বছর বয়সে? শিশুর মধ্যে মস্তিষ্কের পরিণমন ঘটে কত বছর বয়সে? তোমাদের বলতে হবে মস্তিষ্কের পরিণমন কত বছর বয়সে ঘটে থাকে। রয়েছে 4টি অপশন, দেখো তোমাদের কাছে, 5 বছর, 6 বছর, 8 বছর নাকি 10 বছর। 5 বছর, 6 বছর, 8 বছর নাকি 10 বছর। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 10 বছর, অর্থাৎ অপশন 4। দেখো, একটি স্বাভাবিক শিশু, আমি তোমাদের স্তরগুলো পরপর বলে যাচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আমি তোমাদের স্তরগুলো প্রত্যেকটা বলছি, তোমরা খাতায় নোট ডাউন করতে থাকো। একটি স্বাভাবিক শিশু মাকে চিনতে পারে প্রায় 2 থেকে 2.5 মাসে। একটি শিশু মাকে চিনতে পারে 2 থেকে 2.5 মাসে। আদর করার এবং বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে 5 থেকে 6 মাস বয়সে। একটি শিশু বসতে পারে 6 থেকে 7 মাস বয়সে, এবং হামাগুড়ি দিতে পারে 10 মাস বয়সে, এবং নিজে নিজে দাঁড়াতে পারে 12 মাস বয়সে, হাঁটতে পারে 18 মাস বয়সে, এবং শিশুর মধ্যে একটি নেতিবাচক মনোভাব দেখা যায়, এবং এই নেতিবাচক মনোভাব দেখা যায় প্রায় 1.5 বছর বয়সে, এবং শিশুর মধ্যে কল্পনা কৌতূহল দেখা যায় 2 বছর বয়সে, এবং শিশুর মধ্যে মস্তিষ্কের পরিণমন ঘটে 10 বছর বয়সে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, শিশুর মধ্যে মস্তিষ্কের পরিণমন ঘটে 10 বছর বয়সে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকটি ইনফরমেশন খাতায় নোট ডাউন করে নিয়েছো, আমি যে ইনফরমেশনগুলো তোমাদের বললাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। এর মধ্যে কোনটি বুদ্ধির যৌথ অভিক্ষা নয়? এর মধ্যে কোনটি বুদ্ধির যৌথ অভিক্ষা নয়? তোমাদের বলতে হবে এর মধ্যে কোনটি বুদ্ধির যৌথ অভিক্ষা নয়। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, WISC, WAIS, ইউনেস্কো নাকি সবকটি ঠিক। এর মধ্যে কোনটি বুদ্ধির যৌথ অভিক্ষা নয়? তোমাদের বলতে হবে এর ফুল ফর্মগুলো তোমাদের আমি একটু বলে দিই। WISCর ফুল ফর্ম হলো ওয়েলসার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। ওয়েলসার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। ওয়েলসার ইন্টেলিজেন্স
ওয়েলফেয়ার ইন্টেলিজেন্স স্কিল ফর চিলড্রেন। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং যারা বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলি, লেখা আছে ওয়েলফেয়ার ইন্টেলিজেন্স স্কিল ফর চিলড্রেন, এবং WAIS এর ফুল ফর্ম হলো ওয়েলফেয়ার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কিল। ওয়েলফেয়ার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কিল। ওয়েলফেয়ার আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও। ওয়েলফেয়ার অ্যাডাল্ট ওয়েলফেয়ার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। I for intelligence, এবং S for scale। ওয়েলফেয়ার ইন্টেলিজেন্স স্কিল ফর চিলড্রেন এবং ওয়েলফেয়ার অ্যাডাল্ট স্কিল ফর চিলড্রেন, এই দুটোই কিন্তু বুদ্ধির যৌথ অভিক্ষা। এই দুটোই কিন্তু বুদ্ধির যৌথ অভিক্ষা। এটিও বুদ্ধির যৌথ অভিক্ষা এবং এটিও বুদ্ধির যৌথ অভিক্ষা। তাহলে বলতে হবে তোমাদের, দেখো আর একটি অপশান রয়ে গেছে বুদ্ধির যৌথ অভিক্ষা নয়। এই বুদ্ধির যৌথ অভিক্ষা নয় ইউনেস্কো। ইউনেস্কো বুদ্ধির যৌথ অভিক্ষা নয়। অপশান সি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ইউনেস্কো হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। ইউনেস্কো তোমরা প্রত্যেকেই জানো শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা। আশা করি তোমরা প্রত্যেকেই ইউনেস্কো সম্পর্কে জানো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে কোনো ডিটেলস ভিডিও লেগে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেই পার্টিকুলার চ্যাপ্টারটি মেনশন করে দিও যে এই চ্যাপ্টারের ওপরে তোমাদের কোনো ডিটেলস ভিডিও লাগবে। আমি পরবর্তীকালে সেই চ্যাপ্টারের ওপর তোমাদের জন্য একটি ডিটেলস ভিডিও আনার চেষ্টা করব। তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়ার জন্য। এই সিরিজটা আর কিছুদিন চলার পর এবারে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ আনতে চলেছি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। আইকিউর একটি সূত্র আছে। আইকিউ যাকে বাংলায় বলা হয় বুদ্ধাঙ্ক। তোমরা প্রত্যেকেই জানো আইকিউকে আমরা বাংলায় বলি বুদ্ধাঙ্ক। আইকিউকে আমরা বাংলায় বলি বুদ্ধাঙ্ক, তোমরা প্রত্যেকেই জানো। এবং বুদ্ধাঙ্কের ধারণা প্রথম দেন স্ট্যানফোর্ড এবং বিনে বুদ্ধাঙ্কের প্রথম ধারণা দেন স্ট্যানফোর্ড ও বিনে। স্ট্যানফোর্ড এবং বিনে বুদ্ধাঙ্কের ধারণা দেন। এবং বুদ্ধাঙ্ক হলো, এবারে বলতে হবে, দেখো তোমাদের 4টি অপশন রয়েছে, MA/CA × 100, MA × CA + 100, MA - CA / 100, নাকি কোনোটি নয়। তোমাদের বলতে হবে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি কি। দেখো MA বলতে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো MA কে বলা হয় আমরা মেন্টাল এজ। MA কে বলা হয় মেন্টাল এজ, বা যাকে আমরা বাংলায় বলি মানসিক বয়স। MA কে বলে মেন্টাল এজ, যাকে আমরা বাংলায় বলি মানসিক বয়স। এবং CA কে বলি ক্রনোলজিক্যাল এজ। ক্রনোলজিক্যাল এজ, যাকে আমরা বাংলায় বলি প্রকৃত বয়স। এবার তোমাদের বলতে হবে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি কি। বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি হলো MA/CA × 100, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। MA/CA × 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে। ভাষার মূল উপাদান কয়টি? তোমাদের বলতে হবে, দেখো 4টি অপশন রয়েছে তোমাদের কাছে। প্রথম অপশানে রয়েছে 2, দ্বিতীয় অপশানে রয়েছে 3, তৃতীয় অপশানে রয়েছে 4 এবং চতুর্থ অপশানে রয়েছে 5। তোমাদের বলতে হবে ভাষার মূল উপাদান কয়টি।
দেখো ভাষা সম্পর্কে বলি যে ভাষা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলি এবং অর্থবোধক বর্ণ সমষ্টিকে বলা হয় শব্দ এবং অর্থবোধক শব্দ সমষ্টিকে বলা হয় বাক্য। আবারও বলছি, ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ। ধ্বনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ এবং অর্থবোধক বর্ণ সমষ্টি মিলে তৈরি হয় শব্দ এবং অর্থবোধক শব্দ সমষ্টি থেকে তৈরি হয় বাক্য। আশা করি তোমরা প্রত্যেকেই এইটি জানো, তবু আমি তোমাদের সুবিধার্থে লিখে দিলাম যে ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি এবং ধ্বনির লিখিত রূপকে আমরা বলি বর্ণ এবং অর্থবোধক বর্ণ সমষ্টি হলো শব্দ এবং অর্থবোধক শব্দ সমষ্টি হলো বাক্য। এবারে বলতে হবে ভাষার মূল উপাদান কয়টি। দেখো ভাষার মূল উপাদান হলো 4টি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই 4টি উপাদান আমি একটু তোমাদের নোট ডাউন করে দিচ্ছি বোর্ডে, তোমরা খাতায় একটু লিখে নাও। ভাষার যে 4টি উপাদান রয়েছে সেই 4টি উপাদান আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। প্রথম উপাদানে রয়েছে ধ্বনি, প্রথম উপাদানে রয়েছে ধ্বনি। দ্বিতীয় উপাদানে রয়েছে বাক্যবিন্যাস। দ্বিতীয় উপাদানে রয়েছে বাক্যবিন্যাস। তৃতীয় উপাদানে রয়েছে শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব এবং চতুর্থ অপশনে রয়েছে প্রয়োগ বিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভাষার যে 4টি উপাদান রয়েছে সেগুলি হলো ধ্বনি, বাক্যবিন্যাস, শব্দার্থতত্ত্ব এবং প্রয়োগবিধি। পরবর্তী কোনো ভিডিওতে এগুলোর যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো থেকে আমি তোমাদের জন্য ডিটেলস কোয়েশ্চেন আনার চেষ্টা করব। আপাতত এইটুকুই জেনে রাখো যে ভাষা কাকে বলে, ধ্বনি কী, বর্ণ কী, শব্দ কী, বাক্য কী এবং ভাষার মূল উপাদান যে 4টি রয়েছে সেই 4টি মূল উপাদান জেনে রাখো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নে বলা আছে যে বুদ্ধির অভিক্ষা কয় প্রকার। বুদ্ধির অভিক্ষা কয় প্রকার তোমাদের বলতে হবে। 4টি অপশন রয়েছে তোমাদের কাছে। অপশন এ তে রয়েছে 1, অপশন বি তে রয়েছে 2, অপশন 3-এ রয়েছে 3 এবং অপশন 4-এ রয়েছে 4। তোমাদের বলতে হবে ভাষার বুদ্ধির অভিক্ষা কয় প্রকার। বুদ্ধির অভিক্ষা কয় প্রকার তোমাদের বলতে হবে। দেখো আমি তোমাদের একটু ছকের সাহায্যে বলে দিচ্ছি, এই ছকের সাহায্যে বলে দিলে আশা করি তোমরা বুঝতে পারবে। বুদ্ধির অভিক্ষা 2 প্রকার। বুদ্ধির অভিক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করে দিই। তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকো, আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু লিখে নাও আমি যে পয়েন্টগুলো লিখছি। বুদ্ধির অভিক্ষা 2 প্রকার। প্রথমটা আমরা বলবো ব্যক্তিগত। দ্বিতীয় অভিক্ষাকে আমরা বলি দলগত। বুদ্ধির অভিক্ষা 2 প্রকার। এই 2 অভিক্ষা হলো, একটি হলো ব্যক্তিগত, অপরটি হলো দলগত। এবারে ব্যক্তিগত অভিক্ষাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। ব্যক্তিগত অভিক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করি। এই 2 অভিক্ষা হলো, প্রথমটি হলো বাচনিক, প্রথমটি হলো বাচনিক এবং দ্বিতীয়টি হলো সম্পাদনী। প্রথমটি হলো বাচনিক, দ্বিতীয়টি হলো সম্পাদনী এবং দলগত অভিক্ষাকেও 2 ভাগে ভাগ করি। দলগত অভিক্ষাকেও আমরা 2 ভাগে ভাগ করি। প্রথমটি হলো অবাচনিক, প্রথমটি হলো অবাচনিক এবং দ্বিতীয়টি হলো যৌথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুদ্ধির অভিক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করি। প্রথম অভিক্ষাকে আমরা বলি ব্যক্তিগত, দ্বিতীয় অভিক্ষাকে বলি আমরা দলগত। ব্যক্তিগত অভিক্ষাকে 2 ভাগে ভাগ করা যায় বাচনিক, সম্পাদনী এবং দলগত অভিক্ষাকে 2 ভাগে ভাগ করা যায় অবাচনিক এবং যৌথ। চলে আসছি আমাদের, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে
দুটি, তোমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, 2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে। এর মধ্যে কোনটি শিখন কৌশল নয়? তোমাদের বলতে হবে এর মধ্যে কোনটি শিখন কৌশল নয়। দেখো 4টি অপশন রয়েছে, দলগত শিখন, সঙ্গী শিখন, যৌথ শিখন নাকি ইগ্নু। দলগত শিখন, সঙ্গী শিখন, যৌথ শিখন নাকি ইগ্নু, এর মধ্যে কোনটি শিখন কৌশল নয়? তাহলে বলে ফেলা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো অপশানগুলো তোমরা যদি এলিমিনেট করো তাহলে বুঝতে পারবে যে ইগনু তো তোমরা প্রত্যেকেই জানো একটা প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান। একটু আগে আমি তোমাদের বললাম এটি একটি প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান। প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান। এবং ইগনুর ফুল ফর্ম নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, যারা জানো তারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও ইগনুর ফুল ফর্ম কি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তাহলে ইগনুর ফুল ফর্ম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তাহলে এই অপশানটি তো বাদ চলেই গেল। এবারে রয়েছে 3টি অপশান। দেখো এই অপশানটি বাদ গেল মানে এই অপশানটি সঠিক উত্তর হবে, কারণ কোয়েশ্চেনে আমি বলে দিয়েছি যে কোনটি শিখন কৌশল নয়, কোনটি শিখন কৌশল নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইগনু। দেখো শিখন কৌশল 5টি রয়েছে, 5টি শিখন কৌশল রয়েছে, যার মধ্যে 3টি আমি এখানে দিয়েছি। প্রথমটি দলগত, দ্বিতীয়টি সঙ্গী শিখন, তৃতীয়টি যৌথ শিখন এবং চতুর্থ হলো ব্যক্তিমুখী শিখন। চতুর্থটি হলো ব্যক্তিমুখী শিখন। ব্যক্তিমুখী শিখন এবং পঞ্চমটি হলো কম্পিউটার দ্বারা শিখন। কম্পিউটার দ্বারা শিখন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিখন কৌশল টোটাল রয়েছে 5টি এবং এই 5টি শিখন কৌশলের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হলো দলগত শিখন, যাকে আমরা বলি গ্রুপ লার্নিং, সঙ্গী শিখন, যাকে আমরা বলি পিয়ার লার্নিং, যৌথ শিখন, যাকে আমরা ইংরেজিতে বলি কোঅপারেটিভ লার্নিং, ব্যক্তিমুখী শিখন, যাকে আমরা ইংরেজিতে বলি ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং, এবং কম্পিউটার দ্বারা শিখন, যাকে আমরা দ্বারা হয়ে গেছে, এটা কম্পিউটার দ্বারা হবে, কম্পিউটার দ্বারা হবে। তোমরা একটু কারেকশন করে নাও, এটা হবে কম্পিউটার দ্বারা, কম্পিউটার দ্বারা। এই 5টি হলো শিখন কৌশল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইগনু। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের কাজ কি? ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের কাজ কি? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, বধিরত্ব মাপা, দৃষ্টিহীনতা মাপা, শ্রবণ ইন্দ্রিয়র অসুখ সারানো নাকি কোনোটি নয়। ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার, এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমাদের বলতে হবে। তাহলে ঝটপট বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। অনেকেই তোমরা জানো, ঠিকই বলেছো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বধিরত্ব মাপা। বধিরত্ব মাপা অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে। এটিও একটি খুব সহজ কোয়েশ্চেন, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাও যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, 14ই নভেম্বর, 10ই সেপ্টেম্বর, 28শে ফেব্রুয়ারি নাকি 5ই নভেম্বর। তোমাদের বলতে হবে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়। দেখো অপশান ওয়াইজ তোমরা যদি দেখো যে 14ই নভেম্বর শিশু দিবস, তোমরা প্রত্যেকেই জানো 14ই নভেম্বরকে বলা হয় শিশু দিবস, এই দিবসটিকে বলা হয় শিশু দিবস। এবং 10ই সেপ্টেম্বরকে বলা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বরকে বলা হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 28শে ফেব্রুয়ারি রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস, 28শে ফেব্রুয়ারি রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস।
এবং 5ই সেপ্টেম্বর তোমরা প্রত্যেকেই জানো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যে দিনটিকে আমরা পালন করি শিক্ষক দিবস হিসেবে। শিক্ষক দিবস হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 10ই সেপ্টেম্বর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে। 140+ বুদ্ধাঙ্কযুক্ত শিশুদের কি বলা হয়? 140+ বুদ্ধাঙ্কযুক্ত সম্পন্ন শিশুদের কি বলা হয়? প্রতিভাবান, অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিমান নাকি সাধারণ? তোমাদের বলতে হবে 140+ বুদ্ধাঙ্ক সম্পন্ন শিশুদের কি বলা হয়। বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তোমরা ঠিকই বলেছো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে প্রতিভাবান, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। দেখো 140+ বুদ্ধাঙ্কযুক্ত শিশুদের বলা হয় প্রতিভাবান এবং 120 থেকে 140দের বলা হয় অত্যন্ত বুদ্ধিমান। অত্যন্ত বুদ্ধিমানের শ্রেণী হলো 120 থেকে 140 এবং বুদ্ধিমান শিশুদের বুদ্ধাঙ্ক হলো 110 থেকে 120, 110 থেকে 120 এবং সাধারণ শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক হলো 90 থেকে 110, যাকে বলি অ্যাভারেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 140+ শিশুদের বলা হয় বুদ্ধাঙ্ক সম্পন্ন শিশুদের বলা হয় প্রতিভাবান, অত্যন্ত বুদ্ধিমানদের বলা হয়, অত্যন্ত বুদ্ধিমান শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক 120 থেকে 140-এ থাকে, বুদ্ধিমানদের 110 থেকে 120 এবং সাধারণ শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক থাকে 90 থেকে 110। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে। দেখে নিই স্ক্রিনে কি রয়েছে 24 নম্বর প্রশ্ন। এর মধ্যে কোনটি ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয়? এর মধ্যে কোনটি ক্ষীণ বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য হয়, বুদ্ধি নয়, বৈশিষ্ট্য হয়? তোমাদের বলতে হবে, দেখো 4টি অপশন রয়েছে তোমাদের কাছে। পিতামাতার কোনো ব্যাধি, জটিলতা, ড্রাগে আসক্তি, এই কারণে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু জন্মায়। রয়েছে দ্বিতীয় অপশানে দৈহিক বা ভাষাগত বিকাশ, এই শিশুদের কম হয়, এরা চুপচাপ এবং উৎসাহহীন হয়ে থাকে, এবং উপরের সবকটি। দেখো ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু জন্মায় অবশ্যই পিতামাতার যদি কোনো জটিল ব্যাধি থাকে বা তারা যদি ড্রাগে আসক্ত হয়, সেই কারণেও ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশু জন্মায়। এবং দৈহিক এবং ভাষাগত বিকাশ এই শিশুদের অবশ্যই কম হয় এবং এরা চুপচাপ এবং উৎসাহহীন অবস্থায় থাকে। এবং আরেকটি বৈশিষ্ট্য হলো শিখন বা প্রশিক্ষণের যোগ্য নয় এই শিশুরা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, উপরের সবকটি। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। দেখো বলেছে বর্তমানে শিক্ষা বহুমুখী প্রক্রিয়া, কিন্তু শিক্ষাকে দ্বিমুখী এবং ও ত্রিমুখী প্রক্রিয়া, দ্বিমুখী ত্রিমুখী নয়, দ্বিমুখী ও ত্রিমুখী প্রক্রিয়া কে বলেছেন? রয়েছে 4টি অপশন, জন অ্যাডামস, জন ডিউই, হর্নি, রুশো, প্যাভলভ, থর্নডাইক নাকি সুকুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের বলতে হবে শিক্ষা বর্তমানে বহুমুখী প্রক্রিয়া, কিন্তু শিক্ষাকে দ্বিমুখী এবং ত্রিমুখী প্রক্রিয়া কে কে বলেছেন? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলেছেন জন অ্যাডামস, শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া বলেছেন জন অ্যাডামস এবং ত্রিমুখী প্রক্রিয়া বলেছেন জন ডিউই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের কত থেকে প্রাপ্ত নম্বর কত থেকে কতর মধ্যে হয়? তোমাদের বলতে হবে যে এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কত থেকে কতর মধ্যে হয়? রয়েছে 4টি অপশন তোমাদের কাছে, 90 থেকে 100, 80 থেকে 89, 60 থেকে 79 নাকি 45 থেকে 59। তোমাদের বলতে হবে এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের নম্বর কত থেকে কতর মধ্যে হয়। 4টি অপশন রয়েছে তোমাদের কাছে, এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে বলে ফেলো তোমরা।
দেখো এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হয় 90 থেকে 100। 90 থেকে 100 হয় এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। 80 থেকে 89দের গ্রেড হয় এ প্লাস, 80 থেকে 89দের গ্রেড হয় এ প্লাস, তোমরা প্রত্যেকেই জানো। এবং 60 থেকে 79% নম্বর পাওয়া শিক্ষার্থীদের গ্রেড হয় এ, এবং 45 থেকে 59 পাওয়া গ্রেডদের প্রাপ্ত নম্বর 45 থেকে 59 পর্যন্ত হলে এদেরকে বলা হয় বি প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হয় 90 থেকে 100। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্নে। সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয়? তোমাদের বলতে হবে, 4টি অপশন রয়েছে তোমাদের কাছে, 2002, 2002, 2010, 2006 নাকি 2011। তোমাদের বলতে হবে, খুবই সহজ কোশ্চেন। সর্বশিক্ষা অভিযান, যাকে ইংরেজিতে বলা হয়, শর্ট ফর্মে লেখা হয় SSA, সর্বশিক্ষা অভিযান, তোমরা সকলেই জানো। তাহলে বলতে হবে 2002 সালে, 2010 সালে, 2006 সালে না 2011 সালে, কোন সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, অর্থাৎ 2002 সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। এবং এই সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ছিল 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করা। 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষাদান সম্পন্ন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে। দেখো 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পিঁয়াজে ছিলেন সুইস মনোবিজ্ঞানী, রাশিয়ান মনোবিজ্ঞানী, আমেরিকান মনোবিজ্ঞানী নাকি ব্রিটিশ মনোবিজ্ঞানী? দেখো কোনো কোয়েশ্চেন কিন্তু তোমরা নেগলেক্ট করো না, কারণ 2017 প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কতটা হাই ছিল। তাই কোনো কোয়েশ্চেন তোমরা নেগলেক্ট করবে না, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কেউই জানি না পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসবে, তাই বইকে আমরা একদম নিখুঁতভাবে পড়ে যাব। আমাদের কাছে যে কটি স্টাডি মেটেরিয়াল রয়েছে, যা মক টেস্ট রয়েছে, প্রত্যেকটি মক টেস্ট থেকে প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা করে যাবে। তোমরা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তাহলে বলে ফেলো, পিঁয়াজে ছিলেন কোন মনোবিজ্ঞানী? সুইস মনোবিজ্ঞানী, রাশিয়ান মনোবিজ্ঞানী, আমেরিকান মনোবিজ্ঞানী নাকি ব্রিটিশ মনোবিজ্ঞানী? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, পিঁয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী। পিঁয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। দেখো প্যাভলভের নাম শুনেছো নিশ্চয়ই, তোমরা সকলেই প্যাভলভের নাম শুনেছো, যিনি প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এই প্যাভলভ ছিলেন কিন্তু রাশিয়ান মনোবিজ্ঞানী। প্যাভলভ ছিলেন রাশিয়ান মনোবিজ্ঞানী। এবং তোমরা নিশ্চয়ই থর্নডাইকের নাম শুনেছো। থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এররই তোমরা প্রত্যেকেই শুনেছো, বা বহু উপাদান তত্ত্ব। এই থর্নডাইক ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী। থর্নডাইক ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী। এর পরের অপশনে রয়েছে ব্রিটিশ মনোবিজ্ঞানী স্পিয়ারম্যান, যার দ্বি উপাদান তত্ত্ব তোমরা প্রত্যেকেই জানো। এই স্পিয়ারম্যান ছিলেন ব্রিটিশ মনোবিজ্ঞানী। স্পিয়ারম্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে ইনফরমেশনগুলো তোমাদের দিচ্ছি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন কিন্তু করতে থাকবে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। ইমোশন শব্দটি এসেছে, রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। ল্যাটিন শব্দ ইমোর্স থেকে, ল্যাটিন শব্দ ইমোভিয়ার থেকে, ল্যাটিন শব্দ এমিনেন্ট থেকে নাকি কোনোটিই নয়। রয়েছে 4টি অপশন তোমাদের কাছে। ল্যাটিন শব্দ ইমোর্স থেকে, ল্যাটিন শব্দ ইমোভিয়ার থেকে, ল্যাটিন শব্দ এমিনেন্ট থেকে নাকি কোনোটিই নয়। তোমাদের বলতে হবে, ইমোশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? দেখো ইমোশন, যাকে বাংলায় বলা হয় প্রক্ষোভ, তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো প্রক্ষোভ, কারণ প্রাক্ষোভিক বিকাশ থেকে তোমাদের এর আগে আমি অনেক কোয়েশ্চেন দিয়েছি, তোমরা প্রত্যেকেই জানো প্রক্ষোভ। এবং প্রক্ষোভ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমোভিয়ার থেকে। ল্যাটিন শব্দ ইমোভিয়ার থেকে এসেছে ইমোশন শব্দটি। এবং ইমোশন বা প্রক্ষোভের অর্থ হলো উত্তেজিত বা প্রক্ষুব্ধ হওয়া।
প্রক্ষোভের মধ্যে দুটো জিনিস রয়েছে, যেই দুটো জিনিস আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। এই দুটো জিনিস হলো সংবেদন এবং প্রত্যক্ষণ। একটি হলো সংবেদন, অপরটি হলো প্রত্যক্ষণ। এর আগে আমি সংবেদন প্রত্যক্ষণ সম্পর্কে অনেকবার বলেছি। যারা দেখোনি তারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো আবার দেখে নাও। সংবেদন প্রত্যক্ষণ সম্পর্কে প্রতিটা ভিডিওতেই আমি কোনো না কোনো কোয়েশ্চেন দিয়েছি এবং ডিটেলসে তোমাদের অনেক আলোচনা করে দিয়েছি। তাই যারা ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্টে যাও এবং অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইমোশন হলো সংবেদন এবং প্রত্যক্ষণের সমন্বয়, এবং প্রত্যক্ষ নয়, সংবেদন এবং প্রত্যক্ষণের সমন্বয় হলো ইমোশন বা প্রক্ষোভ। এবং এর উদাহরণ যদি দিই তাহলে বলতে পারি ক্রোধ, ঘৃণা, ভয়, লজ্জা, এগুলো হলো প্রক্ষোভ। এবং প্রক্ষোভকে 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো মৌলিক প্রক্ষোভ, অপরটি হলো মিশ্র প্রক্ষোভ, অপরটি হলো অর্জিত প্রক্ষোভ। আমি একটু বোর্ডে তোমাদের জন্য লিখে দিচ্ছি। প্রক্ষোভকে মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো মৌলিক, যার উদাহরণ আমরা বলতে পারি ক্রোধ বা রাগ। দ্বিতীয়টি হলো মিশ্র প্রক্ষোভ, এর উদাহরণ আমরা বলতে পারি প্রশংসা করা, প্রশংসা, এটা তালব্যস্য, হ্যাঁ, প্রশংসা। এবং তৃতীয় হলো অর্জিত, যেমন কোনো কিছুর জন্য আমরা এক্সপেক্ট করছি বা আশা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইমোশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমোভিয়ার থেকে, এবং ইমোভিয়ার বা বাংলায় যাকে বলা হয় প্রক্ষোভ। প্রক্ষোভ হলো সংবেদন এবং প্রত্যক্ষণের সমন্বয়। জয়, ক্রোধ, লজ্জা, ভয়, ঘৃণা, এগুলো প্রত্যেকটি প্রক্ষোভের উদাহরণ। এবং প্রক্ষোভকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো মৌলিক, অপরটি হলো মিশ্র এবং তৃতীয়টি হলো অর্জিত। এবং শিক্ষায় প্রক্ষোভের 2টি বিখ্যাত তত্ত্ব রয়েছে। শিক্ষায় প্রক্ষোভের 2টি বিখ্যাত তত্ত্ব রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটি হলো জেমস অ্যান্ড ল্যাং তত্ত্ব, অপরটি হলো ক্যানেন ও বার্ড তত্ত্ব। একটি হলো জেমস অ্যান্ড ল্যাং তত্ত্ব এবং অপরটি হলো ক্যানেন ও বার্ড তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আবারও বলছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করতে থাকো। কোনো ইনফরমেশনকেই কিন্তু তোমরা নেগলেক্ট করো না। চলে আসছি আমাদের শেষ প্রশ্ন, আজকের 13 নম্বর সেটের। এই প্রশ্নে বলা হয়েছে তোমাদের অতি পরিচিত একটি কোয়েশ্চেন, তোমরা প্রত্যেকেই এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে আমি জানি। তাহলে বলে ফেলো, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? ভারতে চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? ভারতের চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? রয়েছে 4টি অপশান: নন্দলাল বসু, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দ। তোমাদের বলতে হবে ভারতের চিত্রশিল্পের জনক কাকে বলা হয়। এই প্রশ্নটি আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে, এবং আজকে 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কেমন লেগেছে কোয়েশ্চেনের টাইপ আমাকে সেটাও জানাবে, এবং 30-এর মধ্যে তোমরা কে কত পারছো অবশ্যই জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তাহলে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা প্র্যাকটিস সেট নম্বর 14 নিয়ে আবার তোমাদের কাছে সন্ধে 7:30টায় হাজির হব। তোমরা কেউ ক্লাস অ্যাটেন্ড করতে কিন্তু ভুলো না। প্রত্যেকেই সন্ধে 7:30টার সময় আমার চ্যানেলে এসে উপস্থিত হবে এবং কোয়েশ্চেন আনসার করতে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই।